তিব্বত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভূমিধসের লণ্ডভণ্ড নেপালের সীমান্ত এলাকা। ১.৫ শতাধিক প্রাণহানি, কয়েকশো পর্যটক সহ নিখোঁজ বহু। যে কোনো সহায়তায় প্রস্তুত বাংলাদেশ। আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। উঠবে গুম, মানবাধিকার সহ ৬টি বিল, জানালেন চিফ হুইপ। জুলাই সনদ ও সংবিধান সংশোধন ইস্যুতে জমে উঠতে পারে বিতর্ক। বৈষম্য জুলুমের প্রতিবাদ করতে শিখিয়েছে নজরুলের কবিতা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রতিফলন। কবির সমাধিতে রিজভির শ্রদ্ধা। ৫০তম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন। রাজনীতির মাঠে নতুন আলোচনা। বিরোধী দলের ছায়ামন্ত্রিসভা। সরকারের কাজের জবাবদিহি এবং স্বচ্ছতা নিশ্চিতে কাঠামো তৈরির দাবি জামায়াতের। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। তিব্বত থেকে নেমে আসা ভয়ঙ্কর পাহাড়ি ঢল ও ভূমিধসের লণ্ডভণ্ড নেপালের সীমান্ত এলাকা। প্রাণ গেল অন্তত ১৬০ জনের। প্রায় ৫০০ পর্যটক সহ নিখোঁজ বহু। স্রোতের তোড়ে ভেসে গেছে গ্রামের পর গ্রাম। বিধ্বস্ত বহু বাড়িঘর। সেতু ধসে যাওয়ায় বন্ধ যোগাযোগ ব্যবস্থা। বৈরী আবহাওয়ায় ব্যাহত। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৩৭ ভূমিকম্পের পর পাহাড় ধস ও আকস্মিক বন্যার কবলে পড়ে জেলাটির বিভিন্ন এলাকা। ভুটে কোশি নদীর পানি উপচে ভাসিয়ে নিয়ে যায় কয়েকটি গ্রাম। এ ঘটনায় বেড়েই চলেছে প্রাণহানি। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ, যাদের মধ্যে বেশিরভাগই পর্যটক। নিখোঁজদের মধ্যে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। এছাড়াও অনেকের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি। এখানে আমার আত্মীয়রা থাকেন। হঠাৎ কল এলে তারা জানান বাড়িঘর ভেসে যাচ্ছে এবং চারদিকে কান্না ও হাহাকার পড়ে যায়। তবে বাচ্চারা নিরাপদে আছে। আমার এক আত্মীয় পানিতে ভেসে গেছেন। আমি ৮ থেকে ১০টি ট্রাক, ঘরবাড়ি এবং মানুষকে ভেসে যেতে দেখেছি। অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য ছিল। উপর থেকেও ট্রাক ভেসে যেতে দেখেছি। আমি এখানে ১৮ বছর ধরে আছি, কিন্তু প্রথমবার এমন ভয়াবহ ঘটনা দেখলাম। যত তাড়াতাড়ি সম্ভব সেই নিখোঁজ ভারতীয়দের খুঁজে বার করার ব্যবস্থা করুন। আমাদের কেন্দ্রীয় সরকারের উচিত পদক্ষেপ গ্রহণ করা। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। কাঠমান্ডুর সঙ্গে সংযোগকারী প্রধান সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হয়েছে যোগাযোগ। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। নেপাল ও তিব্বতের দুই পাশেই চলছে উদ্ধার অভিযান। তবে প্রবল বাতাসের কারণে হেলিকপ্টারে দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। দুর্যোগের পর ভুটেকোশি নদীর নিম্নাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। নেপাল সরকার জানিয়েছে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা সহ বহু সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। চিকিৎসক দল, স্কাউট ও রেড ক্রসের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কাজ চলছে। কর্মকর্তাদের আশঙ্কা, এবারের ক্ষয়ক্ষতির মাত্রা গত বছরের ভয়াবহ বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে। নেপালের পাশাপাশি তিব্বতের অংশেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ফারদিন মাঝার, সময় সংবাদ। নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকটময় মুহূর্তে নেপালকে যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। বুধবার এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, নেপালে ভয়াবহ বন্যায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত এবং ব্যথিত। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, সার্বভৌমত্ব শক্তিশালী করার নীতিতে বিশ্বাসী ক্ষমতাসীন দল। ভয়ঙ্কর নিপীড়নের পরও বিএনপিকে দমানো যায়নি বলেও জানান তিনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রংপুরের শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। একইভাবে দেশের কোথাও কিছু ঘটলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি তার। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে মিলাদ ও দোয়ার আয়োজন করে বিএনপি। সুশাসন প্রতিষ্ঠায় মহানবীর জীবন দর্শন ও তার প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দেশে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের শিক্ষক ও তার স্ত্রী সন্তানদের হত্যার ঘটনায় দ্রুত সময়ে ব্যবস্থা নিয়েছে সরকার। পুলিশকে আরও জনবান্ধব বাহিনীতে পরিণত করা হবে বলেও জানান তিনি। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার প্রত্যেক সময়ের মধ্যে সবাইকে আইনের
আওতায় আনা হয়েছে। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি। বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। গভর্নমেন্ট স্কুল, জেলা স্কুলের একজন শিক্ষকের পরিবার মাদক সেবীদের দ্বারা যেভাবে আক্রান্ত হয়ে 4টি প্রাণ চলে গেল, গোটা দেশকে, গোটা জাতিকে কাঁদিয়েছে। এই বেদনা বিধুর একটি পরিবেশ। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে না। একই দিন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সার্বভৌমত্ব শক্তিশালী করার নীতিতে বিশ্বাসী বিএনপি। ১ সেপ্টেম্বর থেকে 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। ভয়ঙ্কর নিপীড়ন, নির্যাতন, ফ্যাসিবাদী অত্যাচারের মুখেও বিএনপির একটা ন্যূনতম তারা ক্ষতি করতে পারেনি। অভ্যন্তরীণ নীতিতে বলুন কি পররাষ্ট্র নীতিতে বলুন, প্রত্যেকটি ক্ষেত্রেই বিএনপি এক অসাধারণ জাতীয়তাবাদী দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছে। আমরা নিজের সার্বভৌমত্বকে শক্তিশালী করা, নিজের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়া, এই নীতিতে বিশ্বাসী। মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী তারেক রহমান একে একে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করছেন বলেও জানান রুহুল কবির রিজভী। আগামী 1 সেপ্টেম্বর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্যমণ্ডিত হবে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। প্রেম, সাম্য আর বিদ্রোহ, এই 3 সুরেই তার কণ্ঠ ছিল অনন্য। শোষিতের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তার কলম ছিল অপ্রতিরোধ্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ করছে পুরো দেশ। কবির সৃষ্টি ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ পালন করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ফাতিমাতুজ জোহরা। বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। এই উচ্চারণে যে কবি পরাধীনতার শৃঙ্খল ভাঙার স্বপ্ন দেখেছিলেন তিনি কাজী নজরুল ইসলাম। দারিদ্র্য আর নানা প্রতিকূলতার মধ্যেও বেড়ে ওঠা নজরুল খুব অল্প বয়সেই যুক্ত হন সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, শোষণ, বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে তার লেখনী হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। ভারতে জন্ম নেয়া নজরুলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল সাহিত্য আর সংস্কৃতির নয়, জড়িয়ে আছে রাষ্ট্রীয় ইতিহাসের সঙ্গেও। ১৯৭২ সালে কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়, দেওয়া হয় নাগরিকত্ব ও জাতীয় কবি মর্যাদা। এরপর রাষ্ট্র ও সমাজের নানা পর্যায়ে নজরুল চর্চা পেয়েছে নতুন মাত্রা। জিয়াউর রহমানও ছিলেন নজরুলের কবিতা ও ভাবাদর্শের অনুরাগী। বছর জুড়ে এবারই প্রথম জাতীয় কবি নজরুলকে নিয়ে হচ্ছে নানা আয়োজন। কবির ১২৭তম জন্মজয়ন্তী থেকে আগামী বছর ২৫ মে পর্যন্ত নজরুল বর্ষ হিসেবে পালন করছে সরকার। আমাদের বাংলাদেশের জন্যেই কবি মনে হতো যে জন্মেছিলেন। তার কবিতার মধ্যে বাংলাদেশ কথাটাও এসেছিল অনেক আগেই তার কবিতায়, তার কথায়। অগ্নিবীণার ঝংকারে জাতীয় কবি শিখিয়েছিলেন অন্যায়ের সামনে মাথা নত না করার প্রত্যয়। প্রেম, দ্রোহে তিনি শিখিয়েছিলেন মানব মুক্তির উচ্ছ্বাস। ধর্মের বিভাজন নয়, মানবতাকেই বড় করে দেখেছেন নজরুল। আবহমান কাল থেকে উনি ছিলেন, উনি আছেন এবং ভবিষ্যতেও এরকম বারবার যখনই আমাদের এরকম ক্রান্তিকাল আসবে, যখনই আমরা ক্রাইসিসে পড়ব, সেই সময়ে তারুণ্য বারবার তাকে খুঁজে নেবে। নজরুলকে কোনো একটি সময়, দল কিংবা রাজনৈতিক পরিচয়ের মধ্যে আটকে রাখা যায় না। তিনি লিখেছিলেন মানুষের জন্যে, অন্যায় ও প্রতিবাদের বিরুদ্ধে। তার সাম্যের বাণী বৈষম্যের বিরুদ্ধে, আর তার মানবতাবাদ আজও সমাজকে পথ দেখায়। অর্ধশতাব্দী পরও নজরুলকে স্মরণ শুধু তার মৃত্যুবার্ষিকীতে সীমাবদ্ধ নয়। অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে নজরুলের ভাষা আজও সমান প্রাসঙ্গিক। তাই সময় পেরোলেও নজরুল আজও বাঙালির সাহস ও অসাম্প্রদায়িকতার চিরন্তন প্রতীক। ফাতেমাতুজ জোহরা, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য জুলুমের প্রতিবাদ করতে শিখিয়েছে দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের কবিতা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারই প্রতিফলন হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকীতে ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সাহিত্যের সব শাখা নজরুলের বিচরণ ছিল উল্লেখ করে বলেন, সমাজের বৈষম্যের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। জুলুম, অন্যায় প্রতিহত করে
ন্যায় প্রতিষ্ঠায় নজরুলের কর্মই শক্তি দেয় বলে মন্তব্য করেন রিজভী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নজরুলের গান গেয়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। যারা রাজপথে থেকে ভয়ঙ্কর স্বৈরাচারকে উৎপাটিত করেছে, যারা দুঃশাসনের অবসান ঘটিয়েছে, সেই সমস্ত তরুণ, কিশোর, শিশুরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছে। তাই আজও যখন এই দেশকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করতে সচেষ্ট হয়, আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে সচেষ্ট হয়, তখন তার বিরুদ্ধে দ্রোহের যে আগুন জ্বলে ওঠে, তার প্রধান উৎস হচ্ছে কাজী নজরুল ইসলাম। শুধু মাদক নয়, রংপুরে একই পরিবারের 4 হত্যাকাণ্ডের পেছনে রয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। জবানবন্দিতে আসামি সিদ্ধার্থ সে ইঙ্গিত দিয়েছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী। এরই মধ্যে 2 জন সাক্ষী আদালতে জবানবন্দিও দিয়েছেন। শুরু থেকেই এই হত্যাকাণ্ডে পুলিশের বক্তব্য নিয়েছিল তীব্র আলোচনা সমালোচনা। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, যথাযথ তদন্তের মধ্য দিয়ে সব ধরনের অসঙ্গতি দূর করতে হবে। শাকিল মাহমুদের ছবিতে তাজমুল ইসলামের সাথে রিপোর্ট। রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যের হত্যাকাণ্ডের ঘটনায় শুরু থেকে পুলিশের বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়। শুধু মাদক গ্রহণ দেখে ফেলায় একে একে 4 জনকে হত্যা করে সিদ্ধার্থ ও মুগ্ধ, এমন দাবি ছিল পুলিশের। তবে এবার সামনে আসে ভিন্ন তথ্য। মহানগর গোয়েন্দা বিভাগের উপকমিশনার জানান, আসামি সিদ্ধার্থের পৈতৃক সম্পত্তি কিনে বাড়ি করেছিলেন শিক্ষক গণপতি চক্রবর্তী। তবে মধ্যস্বত্বভোগীর কারণে জমি বিক্রির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভ ছিল তার। 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানায় আসামি সিদ্ধার্থ। তার যে 164 ধারায় প্রদত্ত জবানবন্দি, সেই জবানবন্দিতে তার প্রথম উক্তিটাই ছিল যে এইগুলো তাদের জমি ছিল, তাদের পূর্বপুরুষদের জমি তারা কিনেছে। পরবর্তীতে যখন আমরা আরও এই ভিতরে এলাকায় বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিচ্ছি, তখন ওই পরিবারের কাছ থেকে আমরা এমন তথ্য পেয়েছি যে এই জমি ওদেরই ছিল, বিক্রি অন্য কেউ করেছে, টাকাটা অন্য কেউ নিয়েছে। এই ক্ষোভের কারণে হঠাৎ করে তার এই নৃশংসতা কিনা, এটাও আমরা বিবেচনা করে দেখছি। পুলিশ বলছে, সব ধরনের তথ্য উপাত্ত, হত্যাকাণ্ডের সার্বিক পারিপার্শ্বিকতা মাথায় রেখে নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। আমরা আসলে সব কিছুই বিবেচনা করে দেখছি। আমরা কোনো ইস্যুটাকেই যে আমরা যদি একটা চুল পরিমাণ কোনো সন্দেহ থাকে, সেটাকেও আমরা বিচার বিশ্লেষণ করব। এদিকে গেল কয়েকদিন ধরেই পুলিশের বক্তব্যের বিরোধিতা করে সুষ্ঠু তদন্তের দাবিতে আন্দোলনে নামে বিভিন্ন সংগঠন ও শিক্ষক শিক্ষার্থীরা। শুধুই 2 জনে 4 জন মানুষকে একজনের পর একজন হত্যা করলো, এটা কিন্তু আসলে বিশ্বাসযোগ্য নয়। এখন কিন্তু এই মামলা তাকে রিমান্ডে নেওয়া যাবে না, যেহেতু সে 164 ধারার জবানবন্দি দেওয়া হয়েছে। কাজেই রিমান্ডে নেওয়ার জায়গাটা তারা পরিকল্পিতভাবে বন্ধ করেছে কিনা, সেটা আমাদের চিন্তা করতে হবে। 4টা লাশ, একটা 2টা মানুষ, এটা কিন্তু অস্বাভাবিক। এই জিনিসটা আমরা কিন্তু কেউ বুঝতেছি না যে এটা সমাধানটা কি। সব ধরনের স্টেটমেন্টগুলো একটা ধোঁয়াশা তৈরি করেছে, যার জন্য আমরা চাচ্ছি যে আরও সুষ্ঠু তদন্ত দরকার। 22 আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাসা থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে প্রার্থী ও ছেলে প্রিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেফতার করা হয়। এছাড়াও সীমান্ত দাস ও বিদ্যুৎ নামে 2 সাক্ষী আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। আজ বেলা 3টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের 3য় অধিবেশন। গুম, মানবাধিকার ও জমি সন্তানদের হস্তান্তর করার পর বাবা মায়ের ভরণ পোষণ সহ 6টি গুরুত্বপূর্ণ বিল এবারের অধিবেশনে আসবে বলে জানিয়েছেন চিফ হুইপ। বিশ্লেষকরা বলছেন, এই অধিবেশনে সংবিধান সংশোধন, জুলাই সনদ বাস্তবায়ন সহ চলমান জ্বালানি সংকট ইস্যুতে বিতর্ক জমে উঠতে পারে সংসদে। চিত্রে শপথ করিতেছি যে প্রায় 2 দশক পর দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি সরকার গঠনের পর ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার 180 দিন পূর্ণ হয়েছে। আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত এই 6 মাসে সরকারের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারেও কাজ এগোনোর ঘোষণা দেওয়া হয়েছে। নানামুখী সফলতা ও সংস্কার কাজে অগ্রগতির দাবি করা হলেও আইনশৃঙ্খলা, মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট নিয়ে আছে অস্বস্তি।
এমন পরিস্থিতিতে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনে উঠবে গুম, মানবাধিকার ও জমিজমা সন্তানদের হস্তান্তর করার পর বাবা মায়ের ভরণ পোষণ সহ 6টি গুরুত্বপূর্ণ বিল। এমন তথ্য জানিয়ে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রত্যাশা, সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেবে বিরোধী দল। এবার কতগুলো গুরুত্বপূর্ণ বিল আসবে, 6টার মতো বিলে যাবতীয় ইনফরমেশন আমার কাছে আছে। আমাদের এই পার্লামেন্টে অগ্রাধিকার যেটা পাবে তাহলে আমরা সব কমিটিগুলো এই পার্লামেন্টে এই সেশনে করব। তারা সংস্কার আর সংবিধান সংশোধন এটা একটু বুঝে আমরা যে সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি 17 সদস্য বিশিষ্ট 7জন হবে বিএনপি থেকে, 5জন হবে জামাত থেকে, এইভাবে করে আমরা করে রাখছি। আর 5জন ওনার নাম দেননি, ওনার নাম দিলে সেই নাম ইন্টারপ্রেট করে কাজ শুরু করা হবে। এদিকে সংবিধান সংশোধন, সংসদীয় কমিটি গঠন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা ও জ্বালানি সরবরাহে সরকারের ভূমিকা নিয়ে অধিবেশনে বিরোধী দলের উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা দেখছেন বিশ্লেষক। আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ জ্বালানি সংকট, বিভিন্ন বিষয় সংসদে বিরোধী দল উত্থাপন করবেন। বিরোধী দলের একটা বড় ফোকাস হচ্ছে সংবিধান সংস্কার করা। সরকার যে কমিটিটা করেছে সেটা সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে, ফলে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে এই বিষয়ে একটি বড় মত পার্থক্য আছে। বিরোধী দল যেটি হবে যে এই সংক্ষিপ্ত অধিবেশন হলেও এখানে এই বিষয়গুলো তারা উত্থাপন করবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে চলতি বছরের 12 মার্চ এবং দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শুরু হয় 7 জুন। তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে, কৃষি বিভাগ পর্যাপ্ত মজুতের দাবি করলেও যশোরে সারের সরবরাহ কম, সঙ্গে বাড়তি দামের অভিযোগ কৃষকের। খুচরা ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে বাজারে সংকট। 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করবে 11 দলীয় ঐক্য। বুধবার সন্ধ্যায় বৈঠক শেষে কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটছে না সরকার। রাজধানীর মিন্টো রোডে বুধবার বিকেলে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বৈঠকে অংশ নেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সংসদে বিরোধী দলের ভূমিকা, 5 সেপ্টেম্বরের লং মার্চের প্রস্তুতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়। দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমরা সবাই নিবেদিত। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, মানবাধিকার কমিশন ও গুম বিষয়ক নতুন আইন পাশ হলে দেশে গুমের সংস্কৃতি বন্ধ হবে না। জুলাই সনদ বাস্তবায়নের পথে সরকার হাঁটছে না বলেও মন্তব্য করেন তিনি। কোনো ধরনের জবাবদিহিতা যাতে নিশ্চিত করা না হয়, এই কারণে তারা এরকম একটা আইন আসলে করতে যাচ্ছে। ফ্যাসিবাদী আমলের থেকেও একটা খারাপ আইন তারা আনার চেষ্টা করছে। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের কথা বলে তারা সম্পূর্ণভাবে উল্টো পথে হাঁটছে। 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। সংসদ অভিমুখী পদযাত্রা করা হবে এই সিদ্ধান্ত হয়েছে। সেটা স্টার্টিং পয়েন্ট হবে শাহবাগ, এরপর আমরা সংসদে যাব। সেখানে পরিবারের পক্ষ থেকে সংসদের স্পিকারের কাছেও স্মারকলিপি প্রদান করা হবে। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পর্যাপ্ত তথ্য উপস্থাপনের দাবি জানান 11 দলীয় ঐক্যের নেতারা। এটা হলো সরকার পরিচালনায়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাজনীতির মাঠে নতুন আলোচনা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা। সরকারের কাজের জবাবদিহি এবং স্বচ্ছতা নিশ্চিতে এই কাঠামো তৈরির কাজ করছে জামাত। বিশেষজ্ঞরা বলছেন, ছায়া মন্ত্রিসভার ধারণার বাস্তবতায় রূপ পেলে টেকসই হবে দেশের গণতন্ত্র। বিস্তারিত জানাচ্ছেন শফিক মুন্সি। শ্যাডো ক্যাবিনেট তৈরি করার কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে একটা শ্যাডো ক্যাবিনেট তারা ইতিমধ্যে করে ফেলেছেন। আমি আমার দাবি অব্যাহতভাবে জানিয়ে, রাজনীতির মাঠে এখন তুমুল আলোচনার বিষয় জামায়াতের শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা। জানা গেছে দলটির সংসদ সদস্য, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত হচ্ছে এই ছায়া মন্ত্রিসভা। এখন পর্যন্ত প্রায় 2 ডজন নেতাকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রধান করে এগিয়ে চলছে এই কাঠামোর প্রস্তুতিমূলক কাজ। এরই মধ্যে শুরু হয়েছে তালিকা তৈরির কাজও। ছায়া মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে থাকছেন ডাক্তার শফিকুর রহমান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর হামিদুর রহমান আজাদ, স্থানীয় সরকার মন্ত্রী মিয়া গোলাম পরোয়ার এবং অর্থমন্ত্রী হিসেবে সাইফুল আলম খান মিলনের নাম। দলটির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে এহসানুল মাহবুব জুবায়ের, রফিকুল ইসলাম খান এবং মাওলানা আব্দুল হালিম থাকবেন গুরুত্বপূর্ণ দায়িত্বে। থাকছেন নাজিবুর রহমান মোমেন, শিশির মনির সহ আলোচিত কেউ কেউ।
জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, মন্ত্রণালয়ের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই দলটির এই উদ্যোগ। রাজনীতির গুণগত মান পরিবর্তনে এ পদক্ষেপ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা তাদের। প্রত্যেকটি মিনিস্ট্রি তার স্বচ্ছতা জবাবদিহিতা এনশিওর করার জন্য আমাদের যে পর্যবেক্ষণ, আমাদের যে সমালোচনা, আমাদের যে সাজেশন এবং প্রস্তাবনা পেশ করার আরেকটা জায়গা হচ্ছে ছায়ামন্ত্রী পরিষদ সভাপতি। গভর্নমেন্ট যে স্ট্রাকচারটা আছে সেটাকে আমরা ফলো করে প্রত্যেকটি মিনিস্ট্রি ব্যক্তিগত টিম কাজ করবে। সেক্ষেত্রে যে সমস্ত বিষয় ত্রুটি ধরা পড়বে সেগুলো ক্রিটিসাইজটা তুলে ধরা, প্রস্তাবনা থাকলে সেটা তুলে ধরা, এবং সরকার যদি ভালো কাজ করে এটাকে আর এনরিচ করার জন্য কোনো যদি গাইডলাইন প্রয়োজন হয় সেটা আমরা তুলে ধরবো, জাতির সঙ্গে সরকারও এখান থেকে নিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, নানা প্রতিবন্ধকতার পরেও বিরোধী দলের এই উদ্যোগ সফল হলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। সাধারণত বিরোধী দলগুলো যেটা করে যে একটা গতানুগতিক সমালোচনা করা বা প্রতীকী সমালোচনা করা, সংসদ বর্জন করা অথবা রাস্তার কর্মসূচি দেওয়া ধরনের কাজগুলো করে। ওটার বাইরে এসে এ ধরনের একটা শ্যাডো ক্যাবিনেট করা, এটা হচ্ছে একটা গঠনমূলক রাজনীতি বা গণতান্ত্রিক চর্চা। এই ক্যাবিনেটটা বেসিক্যালি সমালোচনাকে স্পেশালাইজ করা, যে এক এক মন্ত্রণালয়ের সমালোচনা এক একটা টিম করবে, তাহলে সমালোচনাটা টেকনিক্যাল হবে বা পাল্টা পলিসি তারা যেগুলো দিবে সেগুলো আরেকটু রিসার্চ বেসড হবে। এটা একটু ব্যয়বহুল যদি প্রত্যেকটা মিনিস্ট্রিতে একজন করে গবেষণা সহকারীও রাখতে হয়, তাহলে এটা বিশাল একটা ব্যয়ের ব্যাপার। চ্যালেঞ্জিং তো হবে নিশ্চয়ই, কতটা সম্ভব হবে। তো এইটা আমি মনে করি বাট একটা নতুনত্ব এবং একটা ভালো এডিশন টু আওয়ার ডেমোক্রেসি। বাংলাদেশে নতুন হলেও বিশ্বের বিভিন্ন দেশে ছায়া মন্ত্রিসভার অস্তিত্ব রয়েছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ভালো বেতন আর উন্নত জীবনের আশায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ঝিনাইদহের কালীগঞ্জের রাজন। ভাগ্যের নির্মম পরিহাস, চাকরির বদলে তাকে পাঠানো হয় ইউক্রেনের ভয়াবহ যুদ্ধক্ষেত্রে। ড্রোন হামলার মধ্যে পড়ে কোনো মতে প্রাণে বেঁচে দেশে ফেরেন তিনি। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। দুটি পায়ের একটি অচল, কোনো মতো ক্রাচে ভর দিয়ে করতে পারছেন হাঁটাচলা। সুঠামদেহের অধিকারী রাজন হয়ে গেছেন কঙ্কালসার। দেশে ফিরেছেন ঠিকই, কিন্তু ইউক্রেনের সেই বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি যেন বারবার তাড়া করে ফিরছে রাজনকে। চোখ বন্ধ করলেই মনে পড়ছে বিস্ফোরণের শব্দ, ড্রোন হামলার মৃত্যুর আতঙ্ক। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গয়েশপুর গ্রামের যুবক রাজন দালালের খপ্পরে পড়েই গত মে মাসে রাশিয়ায় পাড়ি জমান তিনি। নির্মাণ শ্রমিকের কাজ দেওয়ার কথা থাকলেও জোরপূর্বক ট্রেনিং করিয়ে রাশিয়ার পক্ষে পাঠানো হয় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। ৩০ জনের মধ্যে প্রথম কয়েকদিনে প্রাণ হারায় ২০ যুবক। যুদ্ধে গিয়ে ড্রোন হামলায় আহত হয় রাজন। ৪ দিন ৪ রাত বুকে ভর দিয়ে কোনো মতো ক্যাম্পে ফিরে সেখান থেকে ইউক্রেন ও পরে রাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসা হয় তার। পরে পালিয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে দেশে ফেরার ব্যবস্থা করেন তারা। হসপিটাল থেকে আমাকে একটা ডাক্তার মহিলা সাহায্য করে, এমনকি আর রাষ্ট্রদূত স্যার, ওনারা দুইজন করে কথাবার্তা বলে আমাকে একটা ট্যাক্সির মাধ্যমে করে ওইখান থেকে পালাতে সাহায্য করে। এমনকি আমি গত মঙ্গলবারে এসে পৌঁছাই, দূতাবাসে পৌঁছাই, তারা আমাকে ট্রাভেল পাস করে বাংলাদেশে পাঠাই দেয়। আমাদের কাছ থেকে 8,25,000 টাকা আমার কাছে নিয়েছে অভাবে সংসার ভিতরতে। তা আমি এনজিওতে মানুষের লাভের পথে টাকাটা নিয়ে তার হাতে আমি দিচ্ছি। চেষ্টা করবো, খাওয়াবো। আমি তো সে পথ আমার কিছুই না, আমি কি দিয়ে কি করবো বলেন আপনার জনি বা লেন্টু বা অথবা সোহেলের আমরা এটার বিশ্বাস চাই। সহায় সম্বল বিক্রি করে ছেলেকে পাঠিয়ে এখন নিঃস্ব পরিবারটি। নেই চিকিৎসা করানোর মতো টাকা। দালালের শাস্তি আর তার চিকিৎসায় সরকারের সহযোগিতা চাই পরিবার ও এলাকাবাসী। যারা বিদেশ যাবে তারা যেন সর্ববিষয়ে খোঁজ খবর নিয়ে বিদেশ যায়। আশা করি যে এই পরিবারের দিকে তাকিয়ে পরিবার ওই সন্তানকে কিভাবে সুন্দর করা যায়, এই দালাল চক্রের বিচার করা হোক, যাতে আর কোনো যুব সমাজের আর কোনো যুবক সন্তান এই বিদেশে দালালের খপ্পরে পড়ে গিয়ে সর্বশান্ত না হয়। আহত রাজনকে সহযোগিতা করার আশ্বাস উপজেলা প্রশাসনের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা ওনাকে করা যায়, আমি সেটার ব্যাপারে ওনাকে খোঁজখবর নিব এবং সেই সহযোগিতার হাত আমাদের উপজেলা প্রশাসন থেকে আমি অবশ্যই প্রসারিত করব। রাশিয়ার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় গত 23 আগস্ট ট্রাভেল পাসের মধ্য দিয়ে দেশে ফেরেন কালীগঞ্জ উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা রাজন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।
6 বছর আগে বন্ধ হওয়া খুলনা যশোরের 9 রাষ্ট্রায়ত্ত পাটকলের 5টি বেসরকারি ইজারায় চালু হলেও ভাগ্য ফেরেনি শ্রমিকদের। একসময় খালিশপুর শিল্পাঞ্চলে 25 থেকে 30 হাজার স্থায়ী অস্থায়ী শ্রমিক কাজ করলেও এখন 5 হাজারের মতো। ইজারার পরও অধিকাংশ অভিজ্ঞ শ্রমিক পাননি কাজ। নতুন শিল্প না হওয়ায় বাড়ছে তরুণদের কর্মসংস্থান সংকটও। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। একসময় দিনরাত চলত উৎপাদন, হাজারো শ্রমিকের পদচারণায় মুখর থাকত খালিশপুর শিল্পাঞ্চল। এখন সেই দৃশ্য অনেকটাই অতীত। ধারাবাহিক লোকসানের কারণ দেখিয়ে 2020 সালে খুলনা যশোরের 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয় তৎকালীন সরকার। বেকার হয়ে পড়েন স্থায়ী অস্থায়ী 30,000 শ্রমিক। 3 মাসের মধ্যে মিল চালুর কথা থাকলেও পেরিয়ে গেছে 6 বছর। পরে 4টি মিল ইজারায় চালু হলেও উৎপাদন সীমিত। ইজারায় চালু হওয়া দৌলতপুর জুট মিলও চলতি বছরের ফেব্রুয়ারিতে লে অফ হয়েছে। সব মিলিয়ে কর্মসংস্থান হয়েছে মাত্র 5,000-এর মতো। অভিযোগ, ইজারার শর্তে আধুনিকায়ন ও অভিজ্ঞ শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও অধিকাংশই কাজে ফিরতে পারেননি। 15,000 লোক এখানে কর্মসংস্থান হবে, কিন্তু আপনি খুঁজেটা দেখেন গা 500 লোক কর্মসংস্থান হবে নাকি? যে টেন্ডার নিয়েছে সে বানাচ্ছে পোলট্রি খামার, সে বানাচ্ছে হাঁস মুরগি পালার খামার, কিন্তু সেই জায়গা লোক কর্মস্থান পাবে মাত্র 200-300 লোকের কর্মস্থান হবে, কিন্তু সেই লোকগুলো আনতেছে বাইরের থেকে। আমরা আশা আছি পাটকলগুলো চালু হলে আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে আবার পুনরায় পূর্বের জীবন আমরা ধারণ করব। একটা মিলে ধরেন শ্রমিক কাজ করতে পারবে 3,000, কিন্তু ইজারা নিয়ে সেই মিলে দেখা যায় যে 300 শ্রমিকও কাজ করছে না। শুধু পুরনো শিল্পের কর্মসংস্থানই কমেনি, গত 1 দশকে খুলনা অঞ্চলে গড়ে ওঠেনি শ্রমঘন কোনো শিল্প প্রতিষ্ঠানও। ফলে প্রতি বছর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বের হওয়া হাজারো তরুণের জন্য স্থায়ীভাবে তৈরি হচ্ছে না পর্যাপ্ত কর্মসংস্থান। মনে করেন এক জায়গায় 10 জন চাকরি মানে অ্যাপ্লাই নিবে, আমাদের 1000 প্লাস আছে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমরা অনেক চাকরি বাকরি খুঁজেও পাচ্ছি না। অনেক সময় হচ্ছে গিয়ে আমাদের অন্য কাজকাম ইজি বাইক চালাইতে হচ্ছে। দক্ষিণাঞ্চলের অর্থনীতি সচল করতে হলে পুরনো মিল সচল করার পাশাপাশি নতুন বিনিয়োগ সৃষ্টি করতে হবে। জ্বালানি ও গ্যাস সংকট সহ বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করে পুরনো শিল্প আধুনিকায়নের পাশাপাশি নতুন শিল্প গড়ে তোলার তাগিদ অর্থনীতিবিদদের। গ্যাসের সরবরাহটা নিশ্চিত করতে হবে এবং পাশাপাশি এই সরকারের যে ব্যবসা পরিচালনা করার জন্য অন্য যে সুযোগ সুবিধা এর মধ্যে খুলনাতে থাকাটা বাঞ্ছনীয়। ইজারায় চালু হওয়া মিলগুলোর মধ্যে রয়েছে জেজেআই জুট মিল, ইস্টার্ন জুট মিল, কার্পেটিং জুট মিল ও দৌলতপুর জুট মিল। পাটকলের সাইরেন থেমেছে, কমেছে শ্রমিকের সংখ্যা, তবে থামেনি নতুন কর্মসংস্থানের অপেক্ষা। শিল্পনগরী খুলনার পরিচয় ধরে রাখতে বন্ধ শিল্পের জায়গায় শুধু গেট খুললেই হবে না, খুলতে হবে নতুন কর্মসংস্থানের দরজাও। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সকালের সময় আরও থাকছে, সংকটময় পরিস্থিতির মধ্যে সক্ষমতার জানান দিচ্ছে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। গ্রিডে দৈনিক যুক্ত হচ্ছে 1200 মেগাওয়াট, চাহিদা অনুযায়ী ব্যবস্থাপনায় সাফল্য। যশোরে চাহিদার তুলনায় কমেছে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের সরবরাহ। কৃষকদের অভিযোগ, চাহিদা মতো সার পাচ্ছে না তারা। তবে সরবরাহ ঘাটতির পাশাপাশি খুচরা ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে বাজারে সংকট তৈরি হয়েছে দাবি ব্যবসায়ীদের। তবে কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে। আবুল কালাম আজাদের ছবি এবং জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। চাহিদার তুলনায় কমেছে বরাদ্দের পরিমাণ, ফলে ভরা আমন মৌসুমে কৃষক পর্যায়ে দেখা দিয়েছে সার সংকট। নামমাত্র সার পেলেও তা কিনতে হচ্ছে বাড়তি দামে। যশোর জেলায় ইউরিয়া সারের বার্ষিক চাহিদা 87,350 মেট্রিক টন, টিএসপি 36,150 মেট্রিক টন, ডিএপি 39,660 মেট্রিক টন ও এমওপি সারের চাহিদা 30,250 মেট্রিক টন। কৃষকদের অভিযোগ, ডিলার ও খুচরা বিক্রেতাদের দোকান ঘুরেও চাহিদা মতো মিলছে না ইউরিয়া, টিএসপি ও ডিএপি সার। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম থাকার পাশাপাশি খুচরা ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে সার উত্তোলন কমিয়েছেন তারা, যার সরাসরি প্রভাব পড়েছে মাঠ পর্যায়ে। যদি এত বেশি দরকার আছে বাজার থেকে কিনে দাম দিয়ে কিনে আছে কেনে মারোগে, 4 মন মারোগে, সে তোমার ব্যাপার। তারপরে আবার যাই হোক হাত পায়ে ধরে 1 বস্তা টিএসপি নিয়ে আইছি। সার পাচ্ছি না, আজ 7 দিন ধরে ঘুরে তাও কালকে 1 বস্তা সার দিতে চাইছে। আমি বললাম আমার 2 বস্তা লাগবে, হবে না। টিএসপি লাগবে ধরেন আপনার 150 বস্তা 200 বস্তা,
পাচ্ছি ধরেন 50 বস্তা এরকম। সামনে যে আমার ডিলারশিপ থাকবে কিনা এটা আমি যে নিশ্চয়তা পাচ্ছি না। যারা যারা এই সব সঙ্গে সম্পৃক্ত আছে, হ্যাঁ, তাদের প্রত্যেকের সঙ্গে বসতে হবে। এই একমাত্র সমাধান, সবাইকে নিয়ে বসতে হবে। তবে কৃষি বিভাগের দাবি, সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। মাঠ পর্যায়ে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে সেটা নিরসনের জন্য আমাদের কর্মকর্তারা সার্বক্ষণিক মনিটরিংয়ের কাজ করে যাচ্ছে। আমরা কৃষকদের বলবো যে আপনারা বিচলিত হবেন না, পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে চলতি অর্থ বছরে যশোরে চাহিদার তুলনায় ইউরিয়া সারের বরাদ্দ প্রায় 22%, টিএসপি 49% এবং এমওপি সারের বরাদ্দ 15% কম নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, যশোর। দেশের বিদ্যুৎ উৎপাদনে নানা সংকটের মধ্যেও সক্ষমতার জানান দিচ্ছে 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বাগেরহাটের রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র। কয়লা সংকট ও নানা প্রতিবন্ধকতায় বিভিন্ন সময়ে উৎপাদন ব্যাহত হলেও চালু থাকা ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হচ্ছে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ। সংশ্লিষ্টরা বলছেন, এই কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ধরে রাখা গেলে জাতীয় গ্রিডের উপর চাপ কমানোর পাশাপাশি বাড়তি চাহিদা মোকাবিলাতেও সহায়তা করবে রামপাল। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। দেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংকট, কম উৎপাদন আর লোডশেডিং সব মিলিয়ে চাপে জাতীয় গ্রিড। এমন পরিস্থিতিতে তুলনামূলক স্থিতিশীল উৎপাদন ধরে রেখেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। 1320 মেগাওয়াট সক্ষমতার এই কেন্দ্র থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হচ্ছে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ, যা নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন ও সরবরাহ হচ্ছে। আমরা পরিবেশের কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া আসে না, আর আমরা এই মুহূর্তে গ্রিডের ডিমান্ড অনুযায়ী জেনারেশনে আছি এবং আমাদের প্ল্যান্ট এখন আমরা স্মুথলি রানিং করতেছি। দেশের প্রকৌশলীরাই তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের সক্ষমতা রাখছে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের এই কর্মকর্তা। বর্তমানে আমাদের বাংলাদেশি প্রকৌশলীদের দ্বারাই পরিচালিত হচ্ছে। এখানে ইন্ডিয়ান প্রকৌশলী যারা ছিলেন তারা আমাদের নবনিযুক্ত প্রকৌশলীদেরকে অত্যন্ত সুন্দরভাবে প্রশিক্ষণ প্রদান করেছেন এবং তারা দক্ষতা, আমাদের নিজস্ব প্রকৌশলীরা দক্ষতা অর্জন করেছেন এবং তারা এখন সক্ষম এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য। চাহিদা অনুযায়ী কয়লা আমদানি করতে পারা ও নিয়মিত ব্যবস্থাপনায় এমন সাফল্য বলছেন সংশ্লিষ্টরা। আগামী নভেম্বর পর্যন্ত কয়লার মজুদ রয়েছে বলেও জানান তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক। যেটা সমস্যা একটু আসলে এটাই শেষ হয়ে গেছে, আমার জেনারেশন এরকম থাকবে। আমরা এটা জেনারেশন এপ্রিল মাস থেকে করছি, আমার কয়লা এখন নভেম্বর পর্যন্ত কোনো সমস্যা নাই। সংশ্লিষ্টরা বলছেন, বড় এই কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ধরে রাখা গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমানোর পাশাপাশি বাড়তি চাহিদা মোকাবিলাতেও সহায়তা করবে রামপাল। সময় সংবাদ, বাগেরহাট। খুলনার ঐতিহ্যবাহী দুটি বিদ্যালয় পাইওনিয়ার মাধ্যমিক বালিকা ও সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষা কার্যক্রম চলছে ঝুঁকি নিয়ে। বিদ্যালয় দুটির ভবনের বিভিন্ন অংশ থেকে ছাদের পলেস্তারা খসে পড়ছে, দেয়াল ও পিলারে বড় ফাটল দেখা দিয়েছে। নাজুক সীমানা প্রাচীরের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থীরা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। সোমবার দুপুরে খুলনার ঐতিহ্যবাহী পায়োনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে একটি অনুষ্ঠান চলছিল। এ সময় ছাদ থেকে বড় বড় খণ্ডে ভেঙে পড়ে পলেস্তরা। কিছুটা সামনেই বসেছিলেন কোমলমতি শিক্ষার্থীরা। এভাবেই বছরের পর বছর বড় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠানটি। একই চিত্র সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের ভবনের বিভিন্ন অংশ থেকে ছাদের পলেস্তরা খসে পড়ছে, দেওয়াল ও পিলারে ফাটল দেখা দিয়েছে। দোতলার কয়েকটি শ্রেণীকক্ষের ছাদ ভেঙে রড বের হয়ে গেছে, ছাদ চুইয়ে প্রতিনিয়ত পানি পড়ে। ভোগান্তির পাশাপাশি জীবনের ঝুঁকিতে শিক্ষার্থীরা। এখানে অনেক দেয়াল ফেটে গেছে, আমরা আতঙ্কে থাকি যে কখন কি ভেঙে না আমাদের গায়ে পড়ে, কখন যে মাথার উপর ভেঙে পড়ে। এই নিয়ে ঝুঁকি নিয়ে থাকতে হয় সবসময়। আমাদের জন্য আরেকটা নতুন বিল্ডিং করা হোক, যাতে আমরা ওইখানে আমরা নিরিবিলি থাকতে পারি, সতর্কতার স্বরূপ থাকতে পারি। ক্লাস করতেছি, এর মধ্যে হঠাৎ করে আপনার ভাঙা যে কোনো একটা টুকরা পড়ার টেবিলে পড়ে বা মাথায় পড়ে। বিল্ডিং এর বিভিন্ন অংশে প্লাস্টার খসে খসে পড়তেছে, পানি চুয়ে পড়তেছে, রড বেরিয়ে গেছে। বিল্ডিং এর অবস্থা তো খুবই খারাপ,
ধসে পড়ছে। আমাদের যাতে ভালো হয়, মানে আমাদের বিল্ডিংটা, সেটা আমরা সবাই চাই। এসব সমস্যার কথা স্বীকার করে বিভিন্ন দফতরে আবেদনের কথা জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ঝুঁকির মধ্য দিয়েই আসলে আমরা বিদ্যালয়ে কার্যক্রম করছি। আমি চাই অতি সত্বর যেন এই বিষয়ে ঊর্ধ্বতন যারা আছেন কর্তৃপক্ষ, তাদের সুদৃষ্টি কামনা করছি এবং বিষয়টি যেন দ্রুত সমাধান হয়। আর শিক্ষা প্রকৌশলী দপ্তর বলছে, সংকট নিরসনের লক্ষ্যে পায়োনিয়ার বালিকা বিদ্যালয়ের 6তলা ভবনের ভিতসহ 1তলা নির্মাণ ও ল্যাবরেটরি স্কুলের 6তলা ভবন নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পায়োনিয়ার স্কুলে আমাদের সয়েল টেস্ট হয়ে গেছে। ওখানে 6তলা ভিতের 1তলা ভবন এই মুহূর্তে আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব মনে করতেছি। পাইলে আমরা ওখানে দৃশ্যমান কাজ করতে পারবো। নগরীর সাউথ সেন্ট্রাল রোডে অবস্থিত পায়োনিয়ার বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে 4 শতাধিক। আর তেলিগাতি কুয়েট রোডে অবস্থিত সরকারি ল্যাবরেটরি বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1200। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকা বাগেরহাটের ভৈরব নদী তীরবর্তী মানুষের জন্য টেকসই কোনো সমাধান মিলছেই না। উপকূলীয় জেলার নদী বেষ্টিত এলাকাগুলোর 2 প্রান্তের বাসিন্দারা প্রতি বছরই মারাত্মক দুর্ভোগের শিকার হয়। জোয়ার ভাটার অস্বাভাবিক পানি বৃদ্ধিতে চরম মানবিক ও অর্থনৈতিক ঝুঁকিতে তারা। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। বর্ষা মৌসুম অথবা সামান্য নিম্নচাপ সৃষ্টি হলেই গ্রাম রক্ষা ও রিং বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এর ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়িঘর, ফসলি জমি, গবাদি পশু এবং চিংড়ির ঘের তলিয়ে ক্ষতি হয় কোটি কোটি টাকা। বাগেরহাট সদর উপজেলার ভৈরব নদীর মাঝিডাঙ্গা ও কোরামারা এলাকার 1.5 কিলোমিটার জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। গত 30 বছরে 5 শতাধিক পরিবার নদী ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়েছে। স্থানীয়রা জানায়, ভেঙে যাওয়ায় সাময়িক সংস্কার বা মাটির বাঁধ নির্মাণ করা হলেও তা কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। নদীর তীব্র স্রোতে অল্প সময়ের মধ্যেই আবার সেসব বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান ভুক্তভোগীরা। পানি জোয়ার হলে আমরা জোয়ারে বদ্ধ এবং যখন পানি কমে যায় ভাটিতে তখন আমরা জাগি। এই পরিবেশে আমাদের বসবাস। পানি আমরা ভাত ভাত রাঁধতে খাইতে পারি না, মেলা কষ্ট হয়। কতদিন ধরে ঘরের ভিতর পানি। আমরা চাই একটা স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য। ভাঙন কবলিত এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা। পানিবন্দী মানুষ বা যারা এই ভাঙন কবলিত তাদেরকে জেলা প্রশাসন থেকে আমরা সহযোগিতা করেছি এবং এই বাঁধগুলি সুরক্ষার জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে আমরা নির্দেশনা দিয়েছি। ইতিমধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় খুলনা সার্কেল পরিদর্শন করে গিয়েছেন এবং আমাদের ইমার্জেন্সি ঘোষণাও করেছেন। এখন এই ক্ষেত্রে দরপত্র মূল্যায়ন করে আমরা কার্যাদেশ দিয়ে কাজ বাস্তবায়ন আরম্ভ করব। বাগেরহাট জেলায় প্রায় 3 কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। এছাড়া 90 কিলোমিটারে নেই কোনো বাঁধ। সময় সংবাদ, বাগেরহাট। বাগেরহাটে বেড়েই চলছে ডেঙ্গু রোগী। জেলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে শতাধিক রোগী ভর্তি রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট জেলা হাসপাতালে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাগেরহাটের জেলা জুড়ে আসলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। যদি বলি বাগেরহাটের জেলা আর সদর নয়, এবং প্রত্যেকটা উপজেলায় কিন্তু ডেঙ্গুর এখন প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কিন্তু অনেকের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এবং বাগেরহাটের সদরের যে হাসপাতালে বর্তমানে প্রায় 47 জন রোগী ভর্তি আছে। এর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। এর আগে যদি একটু বলি যে আসলে বাগেরহাটের সদরের যে পাশে কচু উপজেলাতে প্রথমে আসলে ডেঙ্গু রোগীর শনাক্ত হওয়ার পরের থেকে কিন্তু সেখানের প্রায় আস্তে আস্তে ডেঙ্গুর রোগীর সংখ্যা এবং এই এলাকা ছড়িয়ে পড়ে এবং বাগেরহাটের সদরের 60 গম্বুজ এবং টাড়াপাড়া, বাদোখালী থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আসলে ডেঙ্গুর এখন প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এখানে নানা বয়সী রোগী তারা চিকিৎসিত আছেন বাগেরহাট জেলা হাসপাতালে। এখানে নারী, পুরুষ এবং শিশু সব ধরনের আসলে রোগীদের, কারণ এখানে মেঝেতে পর্যন্ত চিকিৎসা দিতে হচ্ছে এবং বেড সংকুলন না হয় আলাদা কক্ষ তাদেরকে জন্য ব্যবস্থা করেছে জেলা হাসপাতালে কর্তৃপক্ষ। তবে এখানের যে চিকিৎসা সেবা অনেকটাই সন্তোষজনক বললেও কিন্তু এখানে
এখানে অধিকাংশ জায়গায়, এবং তারা কিন্তু ওষুধ এবং সরবরাহ আসলে বাইরের থেকে কিছু কিনতে হয়, নিজেরাও কিছু দেয়। তবে এই যে অসচেতনার অভাবকে দায়ী করছেন এখানে বিশেষজ্ঞরা, তারা বলছেন যে সচেতনার অভাবটাই সবচেয়ে বেশি, কারণ এখন বর্ষার মৌসুমে ডেঙ্গুর যে প্রকোপ এটা বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের মধ্যে যে উদ্বেগ রয়েছে, এবং আমরা যদি খোঁজ নিয়ে জেনেছি যে আসলে সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়ার পরও কিন্তু আসলে সচেতনতার অভাবটাকে দায়ী করছেন এখানে চিকিৎসকরা। বাগেরহাটের জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেছেন যে গত কয়েক মাসে প্রায় 800 রোগী তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, এর মধ্যে একজন রোগী তার মারা গিয়েছে। তবে দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে যে হাসপাতালের যে বেড সংকুলন না হয়, আলাদা মেজের ব্যবস্থা তারা করেছেন। এছাড়া পাশাপাশি কিন্তু হাম রোগীও রয়েছে, যার ফলে এক ধরনের হিমশিম খাচ্ছে, যেমন জনবল সংকট, ডক্টর সংকট, সব মিলেই কিন্তু হাসপাতালের যে কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে চিকিৎসা দেওয়া তাদের সাধ্য মতো তারা চেষ্টা করছেন। তবে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসনের তারা কিন্তু কর্তৃপক্ষ বলেছেন যে সকল উপজেলাতে স্বাস্থ্য বিভাগ এবং যারা উপজেলা প্রশাসন রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেসব এলাকায় ডেঙ্গু রোগীর শনাক্ত হবে সেখানে কিন্তু তাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য। আমার কাছে এই ছিল বাগেরহাটের সদর হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীর সবশেষ। ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর জানছিলাম বাগেরহাট থেকে। দেশের বাইরের খবর, বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে কনসুলার কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে এই উদ্যোগ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনসুলেটে শুরু হয়েছে বিশেষ এই প্রশিক্ষণ কার্যক্রম। এ কারণে ভিসা সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। তবে প্রশিক্ষণ কতদিন চলবে সে বিষয়ে কিছু জানা যায়নি। নতুন কর্মসূচির আওতায় সম্ভাব্য ভিসা আবেদনকারীদের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হওয়ার ঝুঁকি যাচাই এবং আবেদনগুলো আরও কঠোরভাবে মূল্যায়ন করবেন কর্মকর্তারা। এরই মধ্যে নির্ধারিত সাক্ষাৎকারের তারিখ পরিবর্তনের বিষয়ে অনেক অভিবাসী ভিসা আবেদনকারীর ইমেইল পেয়েছেন। নতুন তারিখ পরে জানানো হবে বলেও তাদের জানানো হয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা চলছে। তেহরান বলছে অর্থনৈতিক চাপ দিয়ে যুক্তরাষ্ট্র কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না। নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে তাড়াহুড়ো করছেন না তিনি। অন্যদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টায় চলছে নানা তৎপরতা। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘকে পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে রাষ্ট্রীয় ও অর্থনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র ইরানের বৈধ অর্থনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাইছে এবং এতে সাধারণ মানুষ, খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় পণ্যের সংকটে পড়বে। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন অর্থনৈতিক চাপ দিয়ে যুক্তরাষ্ট্র কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না। তিনি বলেন ইরান আলোচনার পক্ষে থাকলেও চাপের কাছে নতি স্বীকার করবে না। কয়েক দশকের নিষেধাজ্ঞা মোকাবিলার অভিজ্ঞতা দেশটির রয়েছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক সমঝোতা সম্ভব নয়। তিনি দাবি করেন ট্রাম্প প্রশাসনের নতুন অর্থনৈতিক অবরোধ ইরানের ওপর আরও চাপ বাড়াবে। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানান তেহরানের সঙ্গে সমঝোতার জন্য তিনি কোনো তাড়াহুড়া করছেন না। এদিকে হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে চলছে পাল্টাপাল্টি অবস্থান। ইরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না হলে এই গুরুত্বপূর্ণ জলপথ পুরোপুরি খুলবে না। দেশটির রেভলিউশনারি গার্ডস জানিয়েছে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই পথ দিয়ে চলাচল করতে পারবে না। সংঘাত কমাতে চলছে কূটনৈতিক তৎপরতাও। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বৃহস্পতিবার তেহরান সফর করে উত্তেজনা কমানো এবং সংলাপের পরিবেশ তৈরির বিষয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। ফারদিন মাঝহার, সময় সংবাদ। খেলার খবর, নিজেদের অবস্থান থেকে সরে আসছে ফিফা অনূর্ধ্ব 20 নারী বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিলেও আসন্ন টুর্নামেন্টে ইউরোপের দলগুলো অংশ নেবে, এমন খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। তরুণ ফুটবলারদের জীবনের বড় সুযোগ থেকে বঞ্চিত না করতেই এমন সিদ্ধান্ত উয়েফার। তবে ফিফায় টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে জিয়ান্নি ইনফান্তিনোর।
আগামী বছরের নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন দেবে না বলে জানিয়েছে ইতালি ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ সহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলোর মালিকানা বিক্রির পরিকল্পনা সামনে এনেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস নামে এই প্রস্তাবটি তীব্র সমালোচনার মুখে পড়ে। ফুটবল সংশ্লিষ্ট অনেকেই মনে করেন এটা খেলার কাঠামোকেই বদলে দিতে পারে। ইউএফা কঠোর অবস্থান নিয়ে জানায় প্রস্তাবিত পরিকল্পনা পুরোপুরি বাতিল না করলে ফিফার সব প্রতিযোগিতা বয়কট করবে ইউরোপের দেশগুলো। পোল্যান্ডে হতে যাওয়া অনূর্ধ্ব 20 নারী বিশ্বকাপও বয়কটের ঘোষণা দিয়েছিল ইউএফা। তবে ফিফা শেষ পর্যন্ত সেই বিতর্কিত প্রস্তাব থেকে সরে আসায় ও ভবিষ্যতে এমন উদ্যোগ না নেয়ার প্রতিশ্রুতি দেয় বরফ গলতে শুরু করেছে। তরুণ ফুটবলারদের ক্যারিয়ারের কথা বিবেচনা করে শেষ পর্যন্ত ফিফা টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসছে ইউএফা। আসন্ন টুর্নামেন্টে ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, স্বাগতিক পোল্যান্ড সহ 6টি ইউরোপীয় দল অংশ নেয়ার কথা রয়েছে। বয়কট হলে এই আসরই সবচেয়ে বড় ধাক্কা খেত। টুর্নামেন্ট বর্জনের হুমকি ইউএফা তুলে নিলেও ইনফান্তিনোর ওপর চাপ কমেনি এতটুকু, বরং আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ এই কর্মকর্তার বিরুদ্ধে একজোট হচ্ছে শক্তিশালী দেশগুলো। সর্বশেষ ধাক্কাটি এসেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির কাছ থেকে। ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে আগামী বছর হতে যাওয়া ফিফা সভাপতি নির্বাচনে তারা আর ইনফান্তিনোকে সমর্থন দিচ্ছে না। ইউএফা সভাপতি আলেকজান্ডার সেফেরিনের অবস্থানের সঙ্গে একমত হয়ে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে তারা। ইউরোপিয়ান লিগসের প্রেসিডেন্ট ক্লদিয়াস শেফার জানিয়েছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থায় আর কোনো ভবিষ্যৎ নেই ইনফান্তিনোর। ফিফার কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। শুধু ইউরোপই নয়, এশিয়ান ফুটবল কনফেডারেশন ও কনকাকাফ মুখ ফিরিয়ে নিয়েছে ইনফান্তিনোর কাছ থেকে। পরিস্থিতি এতটাই বেগতিক, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার বিষয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে এই সংস্থাগুলো। যদিও আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু দেশের সমর্থন এখনও আছে, তবে বাস্তবতা বলছে আগামী বছরের নির্বাচনে চতুর্থ মেয়াদে দায়িত্ব পাওয়া কঠিনই হতে চলেছে ইনফান্তিনোর জন্য। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাহাড়ি ঢল ও ভূমিধসের লণ্ডভণ্ড নেপালের সীমান্ত এলাকা, প্রাণহানি বেড়ে 162, তিব্বতেও 3 জনের মৃত্যু, 26 দেশের কয়েকশো পর্যটক নিখোঁজ। আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের 3য় অধিবেশন। উঠবে গুপ, মানবাধিকার সহ 6টি বিল। জানালেন চিফ হুইপ। জুলাই সনদ ও সংবিধান সংশোধন ইস্যুতে জমে উঠতে পারে বিতর্ক। এবং বৈষম্য জুলুমের প্রতিবাদ করতে শিখিয়েছে নজরুলের কবিতা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতিফলন, কবির সমাধিতে রিজভির শ্রদ্ধা, 50তম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন। এই ছিল সকালের সময়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত আরা জশোয়া। মেজবা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।